স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। তথ্য ভান্ডারে যুক্ত না হওয়ায় সোমবার থেকে ঢাকায় এবং আশেপাশে প্রায় ৩,০০০ পোশাক কারখানা সব ধরনের সেবা বন্ধ করে রেখেছে বিজিএমইএ। তথ্য ভান্ডারে যুক্ত হলেই এদের সেবা আবার ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ। আজ আমরা আলোচনা করব পোশাক শ্রমিকদের বায়োমেট্রিক ডেটাবেজ। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিজিএমইএর পরিচালক মনির হোসাইন। জনাব হোসাইন এবং জনাব নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নাসির, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে যাচ্ছি। আমরা জানি যে পোশাক কারখানার কর্মরত শ্রমিক এবং যারা কর্মকর্তা আছেন তাদের সবার জন্য একটি বায়োমেট্রিক ডেটাবেস তৈরি করার কথা এবং দীর্ঘদিন ধরে বিজিএমইএ নিয়ে কাজ করছে, কিন্তু খুব একটা সাড়া পেয়েছি বলে আমরা দেখছি না আমাদের প্রতিবেদনে। এবং গত শনিবার পর্যন্ত সম্ভবত 600টি কারখানা বোধহয় বায়োমেট্রিক ডাটাবেজ আওতায় এসছে। সর্বশেষ তথ্য আপনাকে জানতে চাইবো যে এই তথ্য সেবাটা কেন প্রয়োজন এবং এটা না করলে অসুবিধা কোথায় এক্সপোর্টারদের ক্ষেত্রে? আসলে আমরা প্রথমে বলতে চাই ডাটাবেসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। আপনার গত সেপ্টেম্বরে সরকার লেবার রুলস পাস করেছে। জি, অ্যাজ পার লেবার রুলস আমাদের রপ্তানিমুখী খাত যত আছে সবগুলো খাত থেকে 0.03% করে আপনার শ্রমিক কল্যাণ ফান্ডে অটোমেটিক চলে যাবে। এই ফান্ডটা প্রপারলি যাতে ইউটিলাইজ করা হয় শ্রমিকদের কল্যাণে, তাদের যে কোনো চিকিৎসার জন্য, সন্তানদের লেখাপড়ার জন্য, প্লাস গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য এই টাকাটা কাজ করবে। এখানে শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হবে, সেই কমিটিতে এমপ্লয়ারদের পক্ষ থেকে বিজিএমই নেতৃবৃন্দ থাকবে, শ্রমিক প্রতিনিধি থাকবে। সেই জন্য আমাদের এই ডেটাবেসটা খুব ভেরি ইম্পর্টেন্ট। আমরা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে চেষ্টা করছি। আমরা বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সিরিয়াসলি মুভ করেছি যাতে ডাটাবেসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা লাস্ট একটা টার্গেট ছিল 30শে এপ্রিলের মধ্যে আমাদের সর্বশেষ সীমা ছিল যে সবাই ডাটাবেজে অন্তর্ভুক্ত না হলে আমরা পরবর্তীতে আপনার এই সেবা কার্যক্রম কিছুটা স্থগিত করব। আমরা এটার পরবর্তীতে আপনার দেখেছি যে 30শে এপ্রিলের পরে অনেক ফ্যাক্টরি কিন্তু এখন এগিয়ে আসছে, তারা ডাটাবেজে যুক্ত হচ্ছে এবং আমরা এই প্রোগ্রেসগুলো নিয়ে আগামীকাল আমাদের একটা ইমার্জেন্সি বোর্ড মিটিং আহ্বান করা হয়েছে এই অনলি ডাটাবেজের উপর আলোচনা করব। এখন পর্যন্ত প্রায় 4,000 ফ্যাক্টরির মধ্যে কতটি ফ্যাক্টরি ডাটাবেজ অন্তর্ভুক্ত হয়েছে? আসলে 4,000 ফ্যাক্টরি শুধু ঢাকায় না, চিটাগংয়ে টোটাল ফ্যাক্টরি হলো আমার 711টা ফ্যাক্টরির মধ্যে আমরা 30শে মে পর্যন্ত চিটংয়ের জন্য টাইম রয়ে গেছে, কারণ চিটংয়ের ডাটাবেজের কাজটা শুরু হয়েছে পরে। এই জন্য ওদের ডেডলাইন হলো 30শে মে। আপনার শুধু ঢাকায় আমাদের ফ্যাক্টরি হলো 3,585 ফ্যাক্টরি। এর মধ্যে থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত 870টা ফ্যাক্টরি ডাটাবেজের অন্তর্ভুক্ত হয়েছে। এখন আজকেও কিন্তু অনেকেই ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিরিয়াসলি এগিয়ে আসছেন, কাজ করতেছেন। আমরা চাই আমাদের পোশাক শিল্পের মালিকদেরকে আহ্বান করব যেন যারা এখনো ডাটাবেজের টাকা জমা দেননি অতি দ্রুত ওনারা এখানে অন্তর্ভুক্ত হবেন। অবশ্যই অনেকেই ব্যস্ত থাকেন, ব্যস্ততার জন্য এই কাজটা কর্মকর্তা আছে, আমরা অ্যাওয়ারনেসটা হয়তো ওভাবে পৌঁছে নাই, যার কারণে আমরা আশা করব যে খুব দ্রুত আমরা যে টার্গেট নিয়েছি আমাদের ডাটাবেজে আমাদের সবগুলো ফ্যাক্টরি অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ। জনাব মনির হোসেন, কেন এই অনীহা পোশাক মালিকদের? তারা তো বুঝতে পারছেন এটা করা, এটা হচ্ছে কমপ্লায়েন্সের অংশ একটি, এটা কেন এই অনীহাটা কেন? তাহলে কি খুব একটা কাজে লাগছে না? বলা হচ্ছে যে সকল সেবা, ইউটি সেবা সহ ইউটিলাইজেশন ডিক্লারেশনের যে সেবা, এটা সকল সেবা বন্ধ করে দেওয়া হবে। কি কি ধরনের সেবা বন্ধ করবেন আপনারা আপনাদের সহযোগী প্রতিষ্ঠান? সেবা, আপনাকে ধন্যবাদ। সেবা বন্ধ বা অনীহা এটা আসলে মুখ্য বিষয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য যে শ্রম আইনটা তৈরি হয়েছে, এখান থেকে সরাসরি 0.03% পেমেন্ট আসার পরে কমার্শিয়াল ব্যাংক থেকে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো একটা অ্যাকাউন্ট হবে, সেখানে সরাসরি চলে যাবে। জি, তার ফলে হবে কি, এই সেক্টরের যদি খোদা না করুক কোনো একটা দুর্ঘটনা কারোর পক্ষেও হয়, যদি হয় এটা তো বলা যায় না, কারোর কাছে যেতে হবে না, গভর্নমেন্টই ওই ফান্ড থেকে সরাসরি এই ফান্ড থেকে দিবে। কিভাবে দিবে? এর জন্য একটা পরিচালনা বোর্ড হয়েছে। পরিচালনা বোর্ডে 10 সদস্যের, এর চেয়ারম্যান হলো শ্রমিক প্রতিমন্ত্রী। কেন মালিকদের অনীহা? এখানে অনীহা না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, না, অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে শুরু হয়েছে। এটার আইনটাও তো রিসেন্টলি পাবলিশড হয়েছে। এবং এটা যে বুঝতে, এই যে কমিটিটা হয়েছে মনে হয় গত সপ্তাহে। সুতরাং এইগুলি যে পৌঁছানো
এবং অনীহা না, কালকে সেবা বন্ধও না, সেবা কিন্তু আসলে ওইভাবে কিন্তু আমরা আমরা পত্রপত্রিকায় বলা হচ্ছে সংবাদে ওইভাবে না। দেখেছি যে সেবা বন্ধ করে দেওয়া হবে যদি হবে, ডাটাবেজ কিন্তু সেবার ভিতরে এটা তো কন্টিনিউয়াস প্রসেসে চলতেছে, আচ্ছা। এবং ওইটার যাতে ফাস্টার হয় সেই জন্য, কারণ আমরা যেটা করতেছি বা করা হয়েছে সবকিছুই কিন্তু ওই কল্যাণ তহবিলকে ইফেক্টিভ এবং ফাস্টার করার জন্য। কারণ আপনি জানেন যে সবটাই ডিজিটালাইজেশন এবং ফাস্টারের জন্যই কিন্তু সবাই কাজকর্ম করতেছে। সুতরাং ওইটা আমরা মাথায় না আনি যে বন্ধ করা হয়েছে বা কিছু, আমরা বরং এই কাজটাকে সুন্দরভাবে যাতে তাড়াতাড়ি হয় সেই দিকে আমরা অ্যাটেনশন দেব। তার একটা কৌশল বলতে পারেন, বাট এটা আজকে মনে হয় যে অনেক, তবুও 50% ধারে কাছে আসে। 50% এসে যাবে। আমাদের হাতে তো সময় আছে, আমরা একটু অ্যাডভান্স করার জন্য। ধন্যবাদ জনাব নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি এই ডাটাবেজে কি ধরনের তথ্য আসলে সংরক্ষণ করা হবে এবং এই একটি ফ্যাক্টরির জন্য কতদিন লাগতে পারে? অবশ্যই এক ফ্যাক্টরির সাইজ নির্ভর করবে। কি কি ধরনের তথ্য রাখা হয় এখানে, কি করা হবে এবং কারা এই তথ্য সংগ্রহ করছে? প্রথমে একটু বলে রাখি, আপনি বলছেন যে এটা কমপ্লায়েন্সের অংশ। এটা কমপ্লায়েন্সের অংশ না, এটা সরকারের একটা আইনের অংশ। আইনের অংশ, আইনের আওতায় এটা হলো শ্রমবিধিতে আপনার এই নির্দেশনাটুকু আছে। আর আপনার আমাদের প্রতিটা ফ্যাক্টরিতে আপনার এনআইডি যেভাবে হয়েছে, এনআইডির কাছাকাছি হলো এই ডাটাবেসটা। আপনারা দেখেছেন অতীতে আপনার যখন রানা প্লাজার এই চরম দুর্ঘটনা হলো, তখন কিন্তু প্রপারলি কারা আমাদের রিয়েল শ্রমিক সেটা আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ সবগুলো ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে, কাগজপত্র ধ্বংস হয়ে গেছে। এখন যদি সেন্ট্রালি ডাটাবেস থাকে, যেখানে যত আল্লাহ না করে কোনো কিছু হোক, আমরা সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাব। তাদের আপনার ডেট অফ বার্থ, তাদের ব্লাডের গ্রুপ, তাদের ফিঙ্গারপ্রিন্ট, থাম্ব। এই ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হলে একটি ফ্যাক্টরিকে কত টাকা দিতে হবে বিজিএম? এটা আপনার ফ্যাক্টরির সাইজের উপর নির্ভর করতেছে। আপনার যদি শ্রমিক সংখ্যা যদি 1000 পর্যন্ত হলেও একটা 60,000, 1000 উপরে হলে 71,000, এর উপরে স্ল্যাব আছে আলাদা আলাদা, বড় যত বাড়বে সেভাবে এটা বাড়বে, এবং ইয়ারলি একটা মিনিমাম রিনিউয়াল ফি আছে। সেটা চেয়ে বড় যেটা আমাদের ডিরেক্টর মনীষ সাহেব বলেছেন, অ্যাকচুয়ালি সেবা বন্ধ করা তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো সেবা দেওয়ার জন্য মালিকরা আমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন। এখন ওয়ান কাইন্ড অফ কৌশল বলতে পারেন, আমরা যখন অপারক, আমাদের ডেডলাইনটা যখন শেষ হয়ে গিয়েছে, তখন আমরা একটা বাধ্য হয়ে কৌশল নিয়েছি যাতে আমাদের মালিকরা এখন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন এবং সবাই কিন্তু টাকা জমা দিচ্ছেন। এই টাকাটা জমা দিলে পাশাপাশি আমাদের এটা যদি আমরা 100% ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা এখন গ্রুপ ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রতিটা ফ্যাক্টরি কিন্তু শ্রমিকদের জন্য পেমেন্ট করে থাকে। আমরা বিজিএমইতে পেমেন্ট করে পরে আমরা গ্রুপ ইন্স্যুরেন্সটা করি, সেই টাকাটাও কিন্তু এই 0.03% যে শ্রমিক কল্যাণ তহবিল হবে সেখান থেকে এই টাকাটা চলে যাবে। পরবর্তীতে আর এটা দেওয়া লাগবে না, একটা সময় গিয়ে এটা ডাইরেক্টলি বিজিএমইতে টাকাটা জমা দিতে হবে না। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আমরা দীর্ঘদিন আপনার বলে আসছি আমার সেক্টরে কত শ্রমিক আছে, অ্যাকচুয়াল ডেটা তো আমাদের এখন আমরা ওই ডেটা বেসড হয়ে গেলে আমাদের আপনারা যখনই প্রশ্ন করবেন আপনার ফ্যাক্টরি কত, আপনার শ্রমিক কত, উইল গেট এভরিথিং এট এ গ্ল্যান্স, জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে। আর এটা লিংক হয়ে যাবে আপনার, আস্তে আস্তে ডিজিটালাইজেশন লিংক হবে, আমাদেরকে চাওয়াও লাগবে না, আপনারাই পেয়ে যাবেন অটোমেটিক ক্লিক করলে। একটা জিনিস আমরা জানতে ইচ্ছে করে যে পোশাক খাতের শ্রমিকরা প্রায় তাদের কর্মস্থল পরিবর্তন করে, যেটা খুবই স্বাভাবিক, করতেই পারে। তখন একজন পোশাক শ্রমিকের কারখানা একজন শ্রমিকের যে বা কর্মকর্তার যে আইডি থাকবে, সেই আইডি কি চেঞ্জ হয়ে যাবে না? সেটা কি এই পদ্ধতিটা কেমন হবে? তখন একটা ফ্যাক্টরি এ থেকে ফ্যাক্টরি বি তে চাকরিতে জয়েন করলো, তখন এই ডাটাবেজ কি ধরনের? এখানে আমি একটু বলি, এখানে একটা ইউনিক নাম্বার থাকবে, প্রতিটা শ্রমিকের জন্য একটা ইউনিক নাম্বার থাকবে। ওই ইউনিক নাম্বারটা দিলেই, থাম দিলেই তার সব ডিটেইলস চলে আসবে। তার তো ওই থাম হচ্ছে, তো ও মাইগ্রেশন করলেও ওর আইডেন্টিটিটা যাতে স্মুথলি আইডেন্টিফাই করা যায় সেই ব্যবস্থাই এর ভিতরে আছে। সুতরাং এখানে ডুপ্লিকেশনেরও প্রশ্ন নেই, মাইগ্রেশনেরও কোনো বাধা নেই, সবকিছুই চলবে স্মুথলি। শুধু আপনি আপনার ইনফরমেশনটা আরো স্মুথলি পেয়ে যাবেন। অর্থাৎ একটা ফ্যাক্টরি থেকে যখন আরেকটা ফ্যাক্টরিতে একজন শ্রমিক চাকরি শুরু করলেন, তখন তার সাথে সাথে তার সকল তথ্য ভান্ডার পরিবর্তন হয়ে আসবে। সে যখন অন্য ফ্যাক্টরিতে যাচ্ছে, তখন সে জয়েন করার সময় তার ওই আইডেন্টিফিকেশনটা, ওই ইউনিক নাম্বার সবসময় থাকতেছে, এবং এর ফলে তাকে সবসময় আমরা চিনতে পারবো বা কোনো সমস্যা হবে। সে যখনই ওখানে ওই ফ্যাক্টরিতে জয়েন করবে, তখনই থাম দিলেই ওর ওইটা চলে আসবে। ফিঙ্গারপ্রিন্টের আমরা অনেক সময় শুনছি যে নিরাপত্তার কথা প্রায় শুনি, সেই নিরাপত্তাগুলো কিভাবে নিশ্চিত করবেন আপনারা এবং কাদের মাধ্যমে এই আমি বলবো একটা বিশাল কর্মযজ্ঞ এটা সম্পাদন করছেন, কাদের মাধ্যমে? এই কর্মযজ্ঞটা তারাই করছেন যারা বাংলাদেশের এনআইডি করছেন। আচ্ছা,
টাইগার আইটি নামে যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড করেছেন আমাদের সর্বপ্রথম, তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডাটাবেজের কাজটা সম্পাদন করছি। সুতরাং এটা নিয়ে কোনো রকমের দুশ্চিন্তার বা কোনো রকমের অন্য কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। আমরা চাই আমাদের এই ডাটাবেসটা 100% ফুলফিল হোক, আমরা আমাদের তথ্যগুলো সংরক্ষিত করব এবং শ্রমিকদের কল্যাণে, মালিকদের কল্যাণে এই ডাটাবেস অনেক উপকারে আসবে। অবশ্যই সেটা আসবে। আরেকটা বিষয় জনাব হোসেন আপনাকে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে সেবার কথা বলছিলেন, যে সেবাগুলো দিচ্ছেন, কি ধরনের সেবা আসলে আপনারা দেন বিজের পক্ষ থেকে? যে সেবা বলছেন আপনারা, যে যদিও আপনি বলছেন যে সেবা আসলে বন্ধ করার উদ্দেশ্য নয়, কিন্তু সেই সেবাগুলো আসলে কি? যেমন বলা হচ্ছে ইউডি সুবিধার কথা বলা হচ্ছে, ইউটিলাইজেশন ডিক্লারেশন, এছাড়া আর কি কি সুবিধা সেবা আসলে আপনাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে, সহযোগী প্রতিষ্ঠান না, আপনাদের সদস্যগুলোকে দেন? ইউডি সেবা তো একটা আছেই, যেটা আমরা গভর্নমেন্টের হয়ে আমরা এই কাজটা করি। অন্য সেবা যেমন ফায়ার, সেফটি, মেডিকেল, এই কাজগুলি আমাদের বিজিএম এর থেকে টিম আছে, ওনারা ফ্যাক্টরিতে যায়, ট্রেনিং হয়। এগুলো আমি একটু বলি এখানে। আরো ভালো আমরা তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আসি। তারপর আমরা বিস্তারিত বিষয় শুনতে যাবো আপনার কাছে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি পোশাক শ্রমিকদের বায়োমেট্রিক ডাটাবেজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিজিএম এর ডিরেক্টর মুনির হুসাইন। জনাব মুনির হুসাইন এবং জনাব মোহাম্মদ নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মোহাম্মদ নাসির, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন, আমাদের প্রশ্ন ছিল আপনার কাছে যে বিজিএমএ তাদের সদস্যদের জন্য কী ধরনের সুবিধা দেওয়া হয়। যখন আমরা বলছিলাম যে ইউডি ফ্যাসিলিটিস সহ অন্যান্য সেবা বন্ধ করে দেওয়া হবে, এই সেবাগুলো আসলে কি, যে কারণে তারা আসলে বাধ্য হবেন তারা করতে? আমি যদি বলি, আমার মতো করে বলি, বিজিএমইতে মেইন কাজটা হলো ইউডি। আচ্ছা, ইউডির পরবর্তীতে আমাদের অন্য কিছু কাজ আমরা করি, যেগুলি হলো সিও, সার্টিফিকেট অফ অরিজিন আমরা ইস্যু করি। আচ্ছা, জিএসপি ফর্ম আমাদের কাছ থেকে নিতে হয়। আমরা জিএসপি ফর্মটা আমাদের সদস্যরা বিজিএমই থেকে নিয়ে যান, তারপরে ইপিবি থেকে জিএসপি, এবং এটা আপনারা অ্যাপ্রুভ করেন? সেটা না, ফর্মটা আমরা ফর্মটা আপনারা আমরা আনি, আমাদেরকে দেওয়া হয়, ওখান থেকে আমাদের সদস্যরা সেই ফর্মটা নিয়ে যান। একটা নির্ধারিত ফি আছে, সেটা দিয়ে ফর্মটা নিয়ে যান, পরে ইপিবি থেকে আপনার জিএসপি ইস্যু করে নেন। এরপরে হলো আমাদের যে মেশিনারিজগুলো আসে, সেগুলোর প্রত্যয়নপত্র, ডিউটি ফ্রি যে মেশিনারিজ আসে, সেটার প্রত্যয়নপত্র সার্টিফিকেট আমাদেরকে বিজিএমই থেকে দিতে হবে। তারপরে হলো আমাদের যে নতুন মার্কেট যেগুলি আছে, নতুন মার্কেটে সরকার একটা 3% প্রণোদনা আছে, যে ইউরোপ আমেরিকার বাইরে যে মার্কেটগুলোতে এক্সপোর্ট করলে যেহেতু নতুন মার্কেট যেন সম্প্রসারণ হয়, সেই জন্য এই সার্টিফিকেটটাও আমাদের বিজিএমির মাধ্যমে দিতে হবে। তারপরে ওনারা প্রসেস করে বাংলাদেশ ব্যাংক থেকে সেই অ্যামাউন্টটা ছাড় করাতে পারবেন। সো এই ধরনের দৈনন্দিন অনেকগুলো কাজ আছে। তার একটা বায়ার আসলে সেই বায়ারটা এয়ারপোর্টে যেন প্রপারলি আপনার অ্যাড্রেস করা হয় এবং সেই অ্যারাইভেল ভিসার জন্য সে সার্টিফিকেটটাও আমাদেরকে দিতে হয়। একটা বাইরে মনে করেন একটা কান্ট্রিতে ভিসার জন্য যাবে, সেখানে আমাদের রিকমেন্ডেশন, এই ধরনের দৈনন্দিন অনেকগুলো কাজ আমরা করি। ইউটিলাইজেশন ডিক্লারেশন, এটা কি সুবিধা? এটা অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন ডিক্লারেশন হলো এটা সরকারের কাজ। সেই কাজটা সরকার আমাদেরকে ডেলিগেট করেছে বিজিএমইকে। সেই কাজটা হলো আপনার, আমি একটা দুইটা পাসবুক আছে, একটা হলো ইনবর্ন, একটা আউটবর্ন। আমার যে পরিমাণ ফেব্রিক আমি বা ইয়ার্ন ইম্পোর্ট করব, সেই পরিমাণ আমাকে এক্সপোর্ট করতে হবে। আমার ইনবন্ডে ঢুকবে, আবার এক্সপোর্ট হলে আউটবন্ডে চলে যাবে। দ্যাট মিনস আমরা যে বন্ডের সুবিধার আওতায় আছি, সেই জন্য এই সিস্টেমটা। সেই ইউডিটা আমাদের এখানে এক্সপার্ট কমিটি আছে, প্লাস ইউপি আছে, ইউটিলাইজেশন পারমিশন কমিটি আছে, ওরা কনজামশনটা চেক করবে, পাস করবে, তারপরে ইউডিতে আসবে। ইউডিগুলো আমাদের অনারেবল ডিরেক্টররা এখন সিগনেচার করেন এভরিডে, যাতে স্বচ্ছতা থাকে আমাদের ইউডিগুলোতে। সেই জন্য এই বোর্ড দায়িত্ব নেওয়ার পরে আমাদের পরিচালকরা ডেইলি রোস্টার অনুযায়ী যার যেই দিন টাইম পরে সেই দিন ওনারা যাচ্ছেন এবং ইউডিগুলো সিগনেচার করতেছেন। সেভাবে আমাদের কার্যক্রমগুলো যাচ্ছে। আমি মনে করি না এটা কোনো বাধা হবে। আমাদের মালিকদের হয়তো অনেক ব্যস্ততার জন্য এটা এগিয়ে আসতে পারেন নাই, এখন সবাই কিন্তু করতে আগ্রহী। আমরা কালকের মিটিংয়ে টোটাল পরিস্থিতি কত আমাদের ডাটাবেজে আসলো পর্যালোচনা করব এবং মালিকদের স্বার্থের দিকে দেখে যাতে সবাই আসতে পারে, সেই বিষয়ে আগামী কালকে সবাই সিদ্ধান্ত নেওয়া হবে। জনাব মনির হোসেন, আগামীকালের সভা নিয়ে আপনাকে জানতে চাচ্ছি যে কালকে যখন আপনারা বৈঠকে বসবেন, তখন একটা বিষয় আসে, এই জাতীয় যখন আমরা ডাটাবেজের কথা বলছি, ডেডলাইনের কথা বলছি, কোনো কি সুযোগ রয়েছে ডেডলাইন বাড়ানোর?
সম্ভাবনা রয়েছে? ডেডলাইন, এটা অবস্থা বুঝে ডেডলাইন আসলে নিশ্চয়ই বাড়ানো আপনারা কালকে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। মিটিং এর সিদ্ধান্তর পরে এটা বলা যাবে। তবে যে জিনিসটা আপনি হয়তো মাথার ভিতরে ঢুকে আছে যে অনীহা বা আমরা বন্ধ করছি, অ্যাকচুয়ালি ওই অর্থে না, ওই জিনিসটাকে ভুলে যেয়ে আমরা সবকিছুই কিন্তু সেবা বৃদ্ধির জন্যই সবকিছু করতেছি। এবং আপনি যে বিজিএম এ কি কি সেবা করে সেটা আমি নাসির ভাই বেশ ভালো করে সুন্দর করে বলেছে। আমি জাস্ট একটু অ্যাড অবশ্যই, করি। প্লিজ, অবশ্যই বলুন। উনি যেগুলি বলেছেন আউট অফ দ্যাট কমপ্লায়েন্স ইস্যু, ফায়ার, মেডিকেল, এসব ব্যাপারেও কিন্তু বিজিএমএ কারখানার সাপোর্ট করে, সহায়তা দেয়, বিভিন্ন ভাবে এটা দেয়। স্কিল ডেভেলপমেন্ট, লেবার যাতে স্কিল ডেভেলপড হয় সে বিষয়ে ট্রেনিং সেন্টারও আছে আমাদের অনেকগুলো, সেখান থেকে দেওয়া হয়। এছাড়া এই যে বায়োমেট্রিক যে পদ্ধতি যেটা শুরু হয়েছে, এটাও কিন্তু একটা সেবার পার্ট অবশ্যই। এবং আপনি যেখান থেকে শুরু করছেন সেটাও কিন্তু একটা সেবার পার্ট হয়ে গেছে এবং এটা একটা বড় সেবা আসতেছে। সেবাটা কিন্তু একদম সব জায়গায় ছড়িয়ে যাবে এই সেবাটা। মানে আপনি গভর্নমেন্ট, যে যে অথরিটি আছে, মানে যারা চায় এইগুলি জানতে, সব জায়গায় কিন্তু এই সেবাটা বিস্তৃত হবে। ধন্যবাদ জনাব মনির হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মোহাম্মদ নাসির, আপনাকে জানতে চাচ্ছি, আপনি যখন বলছেন যে বিজিএমএ যে ধরনের সুবিধা দেওয়ার কথা বলছেন, বিজিএমএ বুঝতে পারছি যে 8-10টা প্রদেশ অ্যাসোসিয়েশনের মতো নয়, তার বাড়তি কিছু দায়িত্ব আছে, অনেকটা কোয়াসি জুডিশিয়ারি দায়িত্ব আপনি আসলে পালন করেন, এক ধরনের করেন আপনারা। সেক্ষেত্রে আমরা যখন দেখি যে প্রায় বিভিন্ন দুর্ঘটনা হয়, সেখানেও আপনারা এগিয়ে আসেন এবং আপনারা সবার স্বার্থ দেখার চেষ্টা করেন এবং বলেন যে এই করা উচিত। সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছিলেন জনাব মনির হোসেন। স্কিল ডেভেলপমেন্টের একটা বড় ইস্যু বাংলাদেশে, বলা হয় যে বাংলাদেশের শ্রমিকদের যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি যে কম, এটা একটা বড় কারণ হচ্ছে আমার দক্ষতা নেই। এই বিষয়ে আপনারা কি ইন্ডাস্ট্রি ওয়াইড কোনো চিন্তা ভাবনা করেন বা কোনো প্রশিক্ষণ দেন কিনা? যদিও আমরা এখনো সবসময় বলি যে প্রশিক্ষণটা হচ্ছে অন দ্য জব। এটা অন দ্য জব না, এখন আমরা বিশাল মানে কাজ শুরু করেছি এটা নিয়ে। আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে বর্তমানে 40টা ট্রেনিং সেন্টারে আমরা বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ট্রেনিং সেন্টারগুলি আছে, সেখানে আমরা দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। আমাদের এই প্রজেক্টটা, শুধু ইন্ডিভিজুয়ালি এই প্রজেক্টটা হলো 43,800 লোককে আমরা আগামী 2018-র মধ্যে ট্রেনিং দেব। এখানে একটা ট্রেনিং হচ্ছে আপনার জাস্ট যারা আনারে কিছুই জানে না, তারা প্রথমে আইসা আপনার মেশিন চালানো শিখবে। আরেকটা প্রজেক্ট হচ্ছে এখানে আপস্কিলিং একটা প্রজেক্ট আছে, যারা অলরেডি ফ্যাক্টরিতে চাকরি করছে, মিড লেভেল ম্যানেজমেন্ট, তাদের জন্য একটা ট্রেনিং আছে। ইন্টারেস্টিং হলো এই ট্রেনিংটার সবচেয়ে মজার বিষয় হলো এন্ড অফ দ্য ট্রেনিং একটা স্টাইপেন্ড আছে আপনার, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে। আপনার 2 মাসের ট্রেনিং। এখানে যারা ট্রেনিং নিতে আসবে তারা কিভাবে তাদেরকে সিলেক্ট করা হবে? আমি বলছি আপনাকে সেটা। এটা সিলেক্ট আপনার এখানে ওই সার্কুলার দেওয়া হয় আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে। আমাদের এখানে প্রশিক্ষক আছে, আমাদের অ্যাসেসর আছে, ফুল প্লেজের ডিপার্টমেন্ট আছে ট্রেনিং সেন্টারে, প্রিন্সিপালও আছে। ওরা ট্রেনিংগুলো দিবেন। ওই ট্রেনিংগুলো শেষ হওয়ার পরে আপনার 2 মাসের ট্রেনিং যখন শেষ হয়, তখন আমরা 6,240 টাকা একটা স্টাইপেন্ড দেওয়া হয়। আর 1 মাসের ট্রেনিং শেষ করলে 3,120 টাকা একটা স্টাইপেন্ড দেওয়া হয়। পাশাপাশি আমরা ওদের চাকরি, এই যে লোকগুলো বের হয়ে আসে তাদেরকে ডাইরেক্টলি ফ্যাক্টরিতে আমরা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। এর বাইরে আরেকটা প্রজেক্ট আছে আমাদের, স্টেপ একটা প্রজেক্ট আছে, যেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। সেই প্রজেক্টগুলো তো আমরা ওইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। প্লাস ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা একটা নারী প্রজেক্টের কাজ করছি। প্লাস আমরা ব্র্যাকের সাথে আমাদের শ্রমিকদের যক্ষ্মা নির্মূলে প্রতিটা ফ্যাক্টরিতে বিনামূল্যে যক্ষ্মার মেডিসিনগুলো পৌঁছিয়ে দিচ্ছি। প্লাস এইডসেরও কিন্তু করা হয়েছে। এখন এইডসের প্রজেক্টটা নাই, এরপরে শেষ হয়ে গেছে। এনজেন্ডার হেলথ বাংলাদেশ এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা প্রতিটা ফ্যাক্টরিতে আপনার পরিবার পরিকল্পনার যে উপকরণগুলো সেগুলো পৌঁছিয়ে দিচ্ছি। আমরা কালকেও ইউনিসেফের সাথে একটা লঞ্চিং হলো, চিলড্রেন রাইটস ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। বাচ্চাদের তারপর ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করার জন্য, যাতে মানে যারা ছোট বাচ্চা আছে যেসব শ্রমিকদের, সেই কাজগুলো করছি। আমরা অনেকগুলো কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি এবং আমরা আশা করব যে এই প্রসারিত হচ্ছে। এবং আমরা এটি আশা করব যে আপনাদের সেবা আপনারা আপনাদের সদস্যদের জন্য অব্যাহত রাখবেন। যারা নট অনলি সদস্য, আমরা শ্রমিকদের জন্য অবশ্যই জনাব মনির হোসেন এবং জনাব মোহাম্মদ নাসির, আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাতে হচ্ছে, আজকে শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।